বাংলাদেশ নামটি শুনলেই প্রথমে আপনার মাথায় কি ভাসে? of East Pakistan declared the region an independent republic. আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। আপনারা রাজপথ দখলে রেখেছে। কিভাবে কিনবো? আমি ৯,০০০ টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। আমরা সকাল থেকে এনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি পাইতেছি না। 3 কিলোমিটার টাকা মারা কেন? কি কারণে? মানে মনে করেন না, চাউলের দাম কমান নিলি বেশি ভালো, এরপর মনে করেন তেলের দাম, নুনের দাম। This is a country which becomes a family business again and again. আমি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে ওপেন চ্যালেঞ্জ করছি। এটা 1971 সালের সিঙ্গাপুর, আর এটা বর্তমানে। তারা করে দেখাতে পারলেও আমরা কেন পারলাম না? আসলে সমস্যাটা কোথায়? আপনি যদি এদেশের সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ আমি আপনাদের এমনই এক দুনিয়ার কথা বলবো যা আমাদের নজর থেকে গোপন রাখা হয়েছে। ওয়েলকাম টু দ্য ডার্ক রিয়েলিটি। চলুন শুরু করি। কয়েক ঘন্টার ব্যবধানে ঘটেছে দুটি হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে হত্যা করা হয় রাব্বিকে। টাঙ্গাইলে ধর্ষণের শিকার, মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি দেশের মানুষ কতটা সুখী তা মাপা হয় হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে, যার প্রথম দাগে রয়েছে ইনকাম অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড। এ দেশের মানুষের মাথাপিছু গড় আয় $2,820 দেশের গড় আয়, গড় শিক্ষা কিংবা গড় স্বাস্থ্যসেবা সব গড়ে আছে ঢের গড় মিল। বাস্তবতার সাথে তার মিল সিকে ফোটা। এই ধরুন 10 জন মানুষের মধ্যে 9 জনের আয় 10,000 টাকা আর 1 জনের আয় 10 লক্ষ টাকা, তাহলে গড় আয় দাঁড়াবে 1 লক্ষ টাকা। কিন্তু বাস্তবে কিন্তু ওই 90% বা 9 জন মানুষ 10,000 টাকায় টিকে আছে। এদেশের শীর্ষ 10% ধনী জনগণ দেশের 41% আয় দখল করে, বিপরীতে বটম লেভেলে থাকা 10% জনগণের আয়ের শেয়ার মাত্র 1.31%। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডাটাবেস অনুযায়ী শীর্ষ 10%-এর মধ্যে আবার শীর্ষ 1% ব্যক্তির মাসিক আয় প্রায় 3,28,000 টাকা, আর বাকি 9% মানুষের আয় 40,000-এর কোঠায়। কোনো দেশে বাংলাদেশের মতো এত নিম্নমানের তথ্য নেই। দেশে বহু মানুষ এখন ঠিকভাবে 3 বেলা খেতে পাচ্ছে না, আর জীবনযাত্রার মান পণ্যদ্রব্যের সাথে তাল মিলিয়ে বাড়ছে না স্যালারি। ফলশ্রুতিতে জনগণের পার্চেজিং পাওয়ার দিনকে দিন কমেই চলেছে। তেলের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, প্রতিটা স্তরে স্তরে আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। I fuck you, Bangladesh! I know Bang is my country's motherland! I fuck you! তেল, পেঁয়াজ, এই যে চাল, এক দোকানে তেলের দাম 70 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী। এতে করে মিডল ক্লাস আর লোয়ার ক্লাস অভুক্ত থাকছে। বাট তাতে কি, পলিটিশিয়ানদের তো পকেট ভরা আছে। দেশের 41% মানুষ এখনও নিরাপদ পানি পান না। গার্বেজ মাউন্টেন টলার দেন দ্য বিল্ডিং, চিলড্রেন ইটিং ফ্রম দ্য গার্বেজ, ব্ল্যাক ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য রিভার। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, বংশী নদীগুলোকে বায়োলজিক্যালি ডেথ ঘোষণা করা হয়েছে। ড্রেনেজ সিস্টেম, ফুড সেফটি, পাবলিক ট্রান্সপোর্ট কোনোটাই ঠিকঠাক নেই। চলুন পাবলিক ট্রান্সপোর্ট থেকে ঘুরে আসি। শহরের মাত্র 7% জমি রাস্তা, যেখানে কিনা প্রয়োজন ছিল অন্তত 25%। প্রথম আলোর মতে প্রতি মাসে গড়ে 1,528টি ব্যক্তিগত গাড়ি নিবন্ধন করা হয়। 7 লাখের মতো প্রাইভেট গাড়ি রয়েছে, যা মোট জনসংখ্যার মাত্র 0.4%। গবেষণা বলছে ঢাকায় প্রাইভেট কার রুট স্পেসের 70% দখল করে, অথচ মোট ট্রিপের মাত্র 10% যাত্রী বহন করে। ঢাকা শহরের ভিড়ভাট্টায় প্রতিদিন 3.2 মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়। এই দায় প্রাইভেট গাড়ির দিকে চাপিয়ে লাভ নেই, কারণ দেশের গণপরিবহনের নাজেহাল অবস্থা। আজকে সকালে 300 টাকা টিকিট কেটে আসলাম, 50 টাকা বাড়াই দিচ্ছে এক রাত্রির মধ্যে। গাদাগাদি যাত্রী তোলা, যেখানে সেখানে ব্রেক কষা, মাঝপথে নামিয়ে দেওয়া। বাংলাদেশে 92% বাস কোম্পানির মালিক পরিষদ রাজনৈতিক সিন্ডিকেটের সাথে যুক্ত। প্রতি বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মারা যায় হাজার হাজার মানুষ। নাম্বার 2, হেলথ অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি। সরকারি হসপিটালগুলোতে মিসম্যানেজমেন্ট, লং ওয়েটিং লাইন, ব্যাড ট্রিটমেন্ট, ফেক মেডিসিন, আননেসেসারি টেস্ট, এক্সপেন্সিভ প্রাইভেট হসপিটাল, এসব কিছু এখনকার দিনে একেবারেই নর্মাল ব্যাপার। এক মেডিকেল বিল পরিশোধ করতে গিয়ে আপনি গরিব বনে যেতে পারেন। হসপিটাল কিপ ট্রিটিং পেশেন্টস আফটার ডেথ, যাতে করে বিল বাড়ানো যায়। কমিশনের লোভে চিকিৎসক লেখেন নামি দামি ব্র্যান্ডেড ওষুধ, দেন আননেসেসারি টেস্ট লিখেন ফেক মেডিসিন। কোম্পানির প্রলোভনে পড়ে সব শিশুর ব্যবস্থাপত্রে প্রয়োজনে অপ্রয়োজনে এই ধরনের ওষুধ লিখছেন। এটা লিখলে কোম্পানি থেকে তিনি 500 টাকার মতো কমিশন পান। অর্থাৎ দিনে 50টি ব্যবস্থাপত্রে এসব ওষুধের নাম লিখলে এক চিকিৎসক দৈনিক গড়ে আয় করেন 25,000 টাকা।
শহরের অলিতে গলিতে পোস্টারে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে এক একটা ভুয়া এজেন্সি, ভুয়া প্রতিষ্ঠান কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়, যেখানে গ্রাম থেকে আসা হাজারো তরুণের স্বপ্ন, মায়ের গহনা, বাবার কষ্টের টাকা সব চুরি হয়ে যায়। আর এসব কিছু এখন ওপেন সিক্রেট, প্রশাসন দেখেও দেখেন না। দেশে মোট বেকার 62 লক্ষ, তার মধ্যে শিক্ষিত বেকার 54 লক্ষ। সরকারের কাজ জব ক্রিয়েট করা, এডুকেশন অপরচুনিটি তৈরি করা। 2020 থেকে 2025 সালের মধ্যে 1,16,00,000 কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা থাকলেও পেরেছে কেবল 3 লক্ষ। এদেশের গার্মেন্টস সেক্টর কর্মসংস্থানের একটি বড় অংশ, অথচ সেখানে বিদ্যমান অ্যাবিউজ, সেফটি ইস্যু। এই যে দেখতেছেন তালাটা বন্ধ, এখন যদি আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগে তাইলে কি আমরা বাইরেতে পারবো? মাল কি জামলা আছে, মালটা দেখছি চেয়ারের বাপ। recovers from one of the world's deadliest industrial disasters. কি যায় আসে 4 বিলিয়ন জিডিপি দিয়ে, এসব ডিজিটাল স্মার্ট টেক দিয়ে, যেখানে কিনা এতটুকু বয়সে চিলড্রেনদের পরিবারের হাল ধরতে হয়, এডুকেশন এবং ফ্রিডম স্যাক্রিফাইস করতে হয়। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড চয়েস। সংবাদ মাধ্যমকে বলা হয় জনগণের কণ্ঠস্বর, আর এদেশের জার্নালিস্টদেরকে প্রথমেই গলা চেপে ধরা হয়। অথচ সরকার প্রধানের উচিত ছিল এসব মিডিয়াগুলোকে শেল্টার দেওয়া, কথা বলা যে আওয়াজ উঠান আপনারা, রিপোর্ট করুন সকল অনিয়মের বিরুদ্ধে, আমি বাঁচাবো আপনাদেরকে। উই নিড স্ট্রং মিডিয়া, যারা ভয় পেয়েও দাঁড়িয়ে থাকে। আওয়ামী রেজিমে মিডিয়াগুলোর টানা 50টি রিপোর্ট দেখুন, সেখানে কাজের কথা পাওয়াটাই মুশকিল। মিডিয়ার কাজ জনতার হয়ে কথা বলা, জনগণের সাথে পলিটিশিয়ানদের কানেক্ট করা। আর যারা জনতার হয়ে কথা বলে তাদের কি হয় জানেন? শাপলা চত্বরের হত্যাকাণ্ড লাইভ সম্প্রচারণ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভিকে, এছাড়াও বন্ধ করে দেওয়া হয় পিস টিভি, সিএসবি নিউজ সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যম। সত্যের পক্ষে থাকায় জীবন দিতে হয়েছে সাংবাদিক মেহরুন রনি, সাগর সরোয়ার, ফরিদুল ইসলাম রঞ্জু, আব্দুল হাকিম, শিমুল সহ আরও অনেককেই। করাপশন। বাংলাদেশের করাপশনের রুট একদম প্রাইম মিনিস্টার থেকে, যেখানে প্রথমেই স্বজনপ্রীতির মাধ্যমে মাইনাস করা হয় এ দেশের জনগণকে। আর এর শাখা প্রশাখা ছড়িয়ে আছে অলমোস্ট এভরিওয়্যার, বিজনেস, ফুড, পুলিশ, পলিটিক্স, মেডিসিন অ্যান্ড হেলথ। টাকাটা কিসের? টাকা অন্য জিনিসের না, অন্য জিনিস কিসের? কিসের টাকা এটা? এটা এটা আমি পাইতাম মনে হয় না। কি রকম পাইতেন? ভাই হয় আমার। কিরকম? Saifuzzahman Chowdhury is the former Minister of Land for Bangladesh, who owns 360 luxury homes in the UK. This is my main rooms. দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে বাড়ে ঘুষের রেট, ঘুষ দিলে মেলে চাহিদা মতো ময়নাতদন্তের রিপোর্ট। জনপ্রতিনিধিরা উন্নয়ন আর প্রজেক্টের নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 11 কোটি টাকার পানি শোধনাগার পড়ে আছে অকেজো, 450 কোটি টাকার কর্ণফুলী রিসোর্ট, দেশ জুড়ে পড়ে আছে অহরহ অকেজো সেতু। এসব দেখার কেউ নেই। সরকারি প্রক্রিয়াগুলো কমপ্লেক্স, স্লো এবং অসচ্ছলভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ নেই। দিস ইজ নট ফ্রিডম, দিস ইজ অ্যাবসোলুটলি সার্কাস অ্যান্ড ইউ আর ক্ল্যাপিং। এডুকেশন। বাংলাদেশে এডুকেশন সিস্টেম ইটসেলফ ইজ এ স্ক্যাম। আপনারা হয়তো শুনে থাকবেন যে এদেশে এডুকেশন সিস্টেমে 2টা জিনিস মিসিং, এক তো এডুকেশন, 2 সিস্টেম। আমাদের শিক্ষক আছেন গবেষণা কেন্দ্র, নেই কোনো বাজেট, নেই কোনো উদ্ভাবনা। গবেষণা কেন্দ্রগুলো সেফ ইন্টার্নশিপ অ্যান্ড সার্টিফিকেট উৎপাদনের ফ্যাক্টরি। মার্ক পাওয়াটাই সেখানে একমাত্র মুখ্য উদ্দেশ্য। উপর মহলের নীতি নির্ধারকরাও আপনাকে শিখতে দিতে চান না। এডুকেশন ইজ এ বিজনেস দ্যাট মোস্ট পিপল ডোন্ট এফোর্ড। কারণ আপনি যদি শিক্ষিত হন, সেলফ ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনাকে ম্যানিপুলেট করা কঠিন হয়ে যাবে। এদেশে বড় বড় মাফিয়া, কিশোর গ্যাংয়ের খোঁজ নিয়ে দেখুন, এরা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির শেল্টারে দিব্যি বুক ফুলিয়ে চলছে। স্কুল থেকে ঝরে যাওয়া ছেলেপেলেদের আপনি পাবেন রাজনৈতিক দলগুলোর সমাবেশে, আর সেখানেই ভাষণ দিতে দেখবেন শিক্ষা সবার জন্য, পিস অ্যান্ড সিকিউরিটি, যে কোনো দেশের ফাউন্ডেশন। পলিটিশিয়ানরা ভাষণ দেয় হাওয়ায় হাওয়ায়, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, জনতাই শক্তি। ক্ষমতা পাওয়ার পর নেতাদের হয় গাড়ি, বাড়ি, তাদের জন্য আপাতমস্তক রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, আর এরা মনে করে বসে দেশের কোনো জ্যাম নেই। একজন নেতা যদি সাধারণ মানুষের কাতারে না নেমে আসে, আশেপাশের মানুষের দ্বারা বায়াসড হয়ে থাকে, তাহলে সে কিভাবে জনগণের কষ্ট বুঝবে? প্রবলেমকে সমাধান করার প্রথম তরিকা প্রবলেমকে আইডেন্টিফাই করা। আর এদেশে পলিটিশিয়ানরা প্রবলেমকে একবার আইডেন্টিফাই করতে পারলে সেটাকে টাকা বানানোর মেশিন বানিয়ে ফেলে। আর এদিকে 4,000 কোটি টাকা দিয়ে সারা দেশে বঙ্গবন্ধুর 10,000 মূর্তি বানানো হয়েছে, অথচ এই টাকা দিয়ে দেশের পথশিশুদের 3 বার করে পুনর্বাসন করা যেত। সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান হওয়ার কথা ছিল, সকলের উপরে উঠার সমান অপরচুনিটি থাকার কথা ছিল।
কিন্তু এদেশের পথশিশুরা ঝরে যায় শিক্ষা থেকে, কারণ ভর্তি হওয়ার জন্য যে জন্মসনদ প্রয়োজন সেটা তার নেই। রাষ্ট্র থেকে তাকে সুযোগ দেওয়া হয় না এসব সনদ করার। অতঃপর আপনি তাদের দেখতে পাবেন রাস্তার মুড়ে মুড়ে বাবা ইয়াবা গাম খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতে। মাঝে মাঝে আপনাকে নিরাপত্তাহীনতায় তাদের পাশ কাটিয়ে যেতে হবে। চ্যানেলস ওন্ড বাই এ পলিটিক্যাল পার্টি ইউ আর ওয়াচিং, দে আর ওয়াশিং ইউ ব্যান, গার্ল ডান্সিং, শোয়িং হার প্রাইভেট পার্ট, গেটিং মানি। আর আমরা আমাদের পাস্ট হিস্টোরি নিয়ে কামড়াকামড়ি করে এনার্জি ওয়েস্ট করছি। আর ওদিকে প্রতিবেশী দেশগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চমক দেখাচ্ছে, এশিয়ার মধ্যে শক্তিধর হয়ে উঠছে। আমাদের পলিটিশিয়ানদের আছে কেবল প্রমিসেস, যা কখনোই ফুলফিল হবে না। এরা ক্ষমতা পাওয়ার পরেই ব্যস্ত থাকে এক পা বিদেশে দিতে। পাচার হয়ে যায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, যে সম্পত্তির মালিক আমি, আপনি, আমরা। স্বাধীনতার 50 বছর পেরিয়ে অথচ বাংলাদেশে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের ইন্টারনাল সিকিউরিটির এমন অবস্থা, খবরের পাতে বড় বড় অক্ষরে ছাপা হয় ট্রেনে পড়ে মৃত্যু, খোলা মেন হলে পড়ে মৃত্যু। বড় মাত্রার ভূমিকম্প হলে ভেঙে যেতে পারে ঢাকা শহরের 50% বেশি বিল্ডিং। ট্রেনে পাথর ছোড়া, আগুন দেওয়া এখনকার দিনে কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মব লিঞ্চিং দিনকে দিন বেড়েই চলেছে। এদেশের মানুষের মাঝে এখন আর পুলিশের প্রতি সম্মান কিংবা কৃতজ্ঞতা কাজ করে না। পুলিশের মাঝে নেই জজবা যে আমি দেশের মানুষকে প্রটেক্ট করব। এমন না যে এদেশে ভালো পুলিশ কিংবা ভালো ডক্টর নেই। সমস্যাটা হচ্ছে এদের থাকার কথা ছিল সামনের সারিতে, কিন্তু সিস্টেমের ফেরে পড়ে এরা ঢাকা পড়ে গেছে। সিঙ্গাপুর, জাপান, কাতার এসব দেশে ক্রাইম রেট 0 কিংবা লো, কারণ এসব দেশে মানুষের মিলে বেসিক স্ট্যান্ডার্ডস অফ লিভিং, থাকার জন্য ঘর, হেলদি ফুড, পোশাক, কোয়ালিটি এডুকেশন, চলার মতো ভালো জব, এসব দেশে মানুষের দরকার হয় না ক্রাইম করার। এদেশে এত ট্যাক্স দেওয়ার পর আপনার কি মিলছে? বিশুদ্ধ পানি, ফ্রেশ ওয়াটার, ইকুয়াল অপরচুনিটি। বাংলাদেশের হোল সিস্টেমটা একটা দূষিত কন্টেইনার। এই কন্টেইনারে আপনি যেই পানি রাখুন না কেন দূষিত হবেই। সুতরাং পরিবর্তনের জন্য আগে কন্টেইনার পরিবর্তন করতে হবে। আসার কথা হলো এদেশের মানুষ এখন কথা বলতে শিখে গেছে। উঁচু দেওয়াল টপকানোর জন্য যেমন আপনাকে শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে একটু পিছিয়ে যেতে হয়, আমাদেরকেও এই দেশকে এগিয়ে নিতে একটু পেছানো দরকার। আপনাদের আমি জানাতে চাই, আপনি ব্যক্তি পরিবর্তন হয়ে যান, একটি পরিবার পরিবর্তন হয়ে যাবে। আর একটি পরিবার পরিবর্তন হয়ে গেলে একটি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর একটি সমাজ পরিবর্তন হয়ে গেলে একটি রাষ্ট্র আপনি বদলে যাবে। সুতরাং শুরু করতে হবে ব্যক্তি থেকে, কিন্তু রুলস, অর্ডার আর পথ প্রদর্শনের সিলসিলার লাগাম রাষ্ট্রপ্রধানের হাতে থাকতে হবে। আমি বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোকে চ্যালেঞ্জ করতে চাই, যারা কিনা ইন ফিউচারে বাংলাদেশের ক্ষমতায় যাবে, আপনারা আপনাদের দলীয় আদর্শ এবং মূলনীতি ফলো করেন না। যদি করতেন তাহলে আজকে বাংলাদেশের এই বেহাল অবস্থা হতো না। আপনারা আপনাদের নিজেদের দল রিফর্ম করেন এবং আমি যে সমস্যাগুলোর কথা এই ভিডিওতে বললাম তা পরিবর্তন করে দেখান। আর যদি না পারেন তাহলে আমি এবং আমার মতো মতাদর্শের মানুষদের জন্য জায়গা করে দেন। আমি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো বাংলাদেশের প্রতিটি জেলাকে উন্নত করে দেখাবো ইনশাআল্লাহ। এদেশে এমন একটি দেশ যার জন্য সময়ের পরাক্রমে জীবন দিয়েছে হাজারো মানুষ। সুতরাং সঠিক পরিচর্যা পেলে এই দেশ বিশ্বের বুকে সবচেয়ে সুখী দেশে পরিণত হতে পারে। আজকের এই ভিডিওতে বাংলাদেশকে ছোট করে দেখানো আমার উদ্দেশ্য নয়। আজ আমি বলছি যাতে করে কাল আপনি বলতে পারেন। সুতরাং আওয়াজ ওঠান।